চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের উপদেষ্টা অর্ণব চৌধুরী। শুভ সকাল, কেমন আছেন? এই তো আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই, বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স আসলে কি? আমরা আসলে একটা ক্লাব বা অর্গানাইজেশনে বলতে পারেন। আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের একটা আউটরিচ প্রোগ্রাম, অ্যান্ড আমরা হচ্ছে একটা কম্পিটিশন অর্গানাইজ করি পুরা নেশন ওয়াইডে। এখানে ক্লাস 6 থেকে ক্লাস 12-এর যা বাচ্চারা তারা পার্টিসিপেট করে, অ্যান্ড এইখানে তারা রিজিনাল ন্যাশনাল রাউন্ড পার করে ফাইনালি একটা সুযোগ পায় তাদের মেধাটাকে দেখানোর জন্য, প্রকাশ করার জন্য, বা বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি এসব নিয়ে হচ্ছে কি নিজেদেরকে প্রকাশ করে। আর ফাইনালি একটা অপরচুনিটি দিই ওদেরকে আমরা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। যারা আসলে শিক্ষার্থী রয়েছেন তারা কেন আসলে এই সংস্থাতে অংশগ্রহণ করবেন? মোটামুটি যে শিক্ষার্থীরা নিজেদের বিজ্ঞানের যে ইচ্ছা, বিজ্ঞান নিয়ে হচ্ছে কাজ করার যে ইচ্ছা, তারা হচ্ছে নিজেদের মধ্যে নিজেদের লাইক মাইন্ডের কিছু মানুষের সাথে তারা মিশতে চায়, বা হচ্ছে দেখাতে চায় যে আমি অনেক বেশি বিজ্ঞান নিয়ে আগ্রহ প্রকাশ করতে চাই। এজন্য হচ্ছে কি তারা মেইনলি এসব অ্যাস্ট্রো অলিম্পিয়াড বা হচ্ছে আমাদের সাথে হচ্ছে কি তারা কাজ করতে চায়। আর এখানে আসলে কারা কারা অংশগ্রহণ করতে পারবে? তো আমাদের লিমিট হচ্ছে, যেহেতু ইন্টারন্যাশনাল পাঠানোর জন্য একটা লিমিট আছে, তাই আমরাও মোটামুটি ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত স্টুডেন্টদেরকে টার্গেট করি। এর উপরে না? না, এর উপরে হচ্ছে তারা পরীক্ষা দিতে পারবে না, কিন্তু চাইলে হচ্ছে কি আমাদের সাথে তারা জয়েন করতে পারে, শিখতে পারবে। অবশ্যই শিখতে পারবে। আচ্ছা, ওকে। আর যদি কখনো কি এরকম কোনো ব্যবস্থা কি তৈরি হওয়া সম্ভব যে যারা অনার্সে পড়ছেন তারাও হয়তো বা যেতে পারবেন কি না? তো এখন যারা অনার্স পড়ে তাদের হচ্ছে দুই রকম সুযোগ আছে। একটা হচ্ছে ফ্রম অ্যান একাডেমিক পার্সপেক্টিভ, আমার সাথে তারা একাডেমিকভাবে জয়েন করতে পারে অ্যাজ এ মেন্টর, তারা জুনিয়রদেরকে ট্রেন করতে পারে যদি তাদের হচ্ছে কি ওইরকম নলেজ থাকে অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স। আরেকটা অপশন আছে তাদের টু জয়েন অ্যাজ এ ম্যানেজার। যেহেতু আমাদের অনেক বড় একটা ক্লাব, অনেক কিছু অর্গানাইজ করতে হয়, অনেকগুলা জায়গায় গিয়ে গিয়ে হচ্ছে কি পরীক্ষা অ্যারেঞ্জ করতে হয়, তো ম্যানেজমেন্টের দিকে আমাদের কিন্তু মানুষ লাগে। সো ফ্রম এ ম্যানেজমেন্ট পার্সপেক্টিভও কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারে অনেকে। আচ্ছা, ওকে। অলিম্পিয়াডে কোন কোন বিষয় আসলে অন্তর্ভুক্ত থাকে? তো আমাদের অলিম্পিয়াডের যে মেইন ফোকাস সেটা হচ্ছে কি ফিজিক্স আর ম্যাথমেটিক্স। রিজিনাল রাউন্ডে হচ্ছে কি আমরা ফিজিক্স আর ম্যাথমেটিক্সটাকে সবচেয়ে বেশি ফোকাস দিই, সাথে সেলেস্টিয়াল মেকানিক্স, তারপর হচ্ছে মেইনলি তো সোলার সিস্টেমের যেসব বিষয় আছে, সূর্য, তারা, ব্ল্যাক হোলস, ইভেন হচ্ছে আমাদের কনস্টেলেশন, রাতের আকাশের তারাগুলো যেরকম প্যাটার্নগুলো তৈরি করে এগুলোও ইনভলভড। আবার রিসার্চ বেসড কিছু ডেটা অ্যানালাইসিস, এটাও হচ্ছে কি আমরা কাইন্ড অফ ইনক্লুড করার ট্রাই করি আমাদের পরীক্ষার মাধ্যমে। আচ্ছা, যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আসলে বিডিওএ এর জন্য কিভাবে আসলে প্রস্তুতি নেওয়া যেতে পারে? এটা একটা কমন প্রশ্ন যে আমাদের যখনই রেজিস্ট্রেশনটা শুরু করি সবাই আমাদেরকে জিজ্ঞেস করা শুরু করে, ফেসবুকে মেসেঞ্জার দেয় যে ভাইয়া প্রস্তুতি কেমনে নিব, আর মাত্র তো হচ্ছে গিয়ে অল্প কয়েকদিন বাকি। তো তাদের জন্য আমরা যেটা করেছি, একটা ওয়েবসাইট বানিয়ে রেখেছি BDOAA.org। ওইখানে প্রিপারেশন একটা গাইডলাইন আছে আমাদের। সো প্রিপারেশন গাইডলাইনের মধ্যে আমরা অনেকগুলা বইয়ের সাজেশন দিই। তো বাংলা ভার্সনের বই আছে, যেমন হচ্ছে গিয়ে জ্যোতির্বিজ্ঞান লক্ষ্য যখন অলিম্পিয়াড, এটার একটা বই আছে। তার উপর আমরা কিছু ইংলিশ ভার্সনের বইও সাজেস্ট করি, কারণ ইন্টারন্যাশনাল যখন যাবে তখন কিন্তু তাদেরকে ইংরেজিতে পরীক্ষা দিতে হবে। তো তার মধ্যে একটা হচ্ছে ম্যাথমেটিক্স অন অ্যাস্ট্রোনমি, শমস আউটলাইন্স অফ অ্যাস্ট্রোনমি, তার উপর কসমোলজি বা হচ্ছে গিয়ে স্পেসিফিক্যালি মেকানিক্সের জন্য হচ্ছে কি আমরা অনেক রকম সাজেশন দিয়ে দেখি। এটা আমাদের ওয়েবসাইটে গেলে তার ডিটেলসে পাবে। তার উপরে আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স সার্চ দিলেই আমাদের ইউটিউব চ্যানেলটা তারা খুঁজে পাবে। ওইখানে কিন্তু আমরা প্লে লিস্ট আকারে বানিয়ে রেখেছি। তো আমরা যেসব মাঝে মধ্যে ক্লাস নিই, ওয়ার্কশপ নিই, অলিম্পিয়াডের মানুষ থেকে ট্রেন আপ করি, মাঝে মধ্যে ওগুলোর রেকর্ডিংগুলো আমরা পাবলিকলি অ্যাভেলেবল করে দিই। সো ওইসব ভিডিওগুলো যদি দেখে একজন, মোটামুটি তাদের অনেক ভালো একটা আইডিয়া হয়ে যাবে কীভাবে প্রিপারেশন নিতে হবে রিজিনালের জন্য বা ন্যাশনালের জন্য। আচ্ছা, সো প্রতিযোগিতায় আসলে ধাপগুলো কি কি থাকে? মানে একটা প্রস্তুতির সম্পর্কে তো আমরা জানছিলামই, ধাপগুলো কি কি থাকে, কয়টা ধাপ থাকে? তো প্রথমত আমাদের হচ্ছে একটা রিজিনাল বা আঞ্চলিক একটা পর্ব হয়। এই আঞ্চলিক পর্বে আমরা মোটামুটি 6-7টা অঞ্চলে পরীক্ষার আয়োজন করি পুরো বাংলাদেশে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, তারপর খুলনা।
এরপর সাথে একটা অনলাইন রাউন্ডও থাকে, এটাও একই সাথে আঞ্চলিকের মতোই, গণিতযজ্ঞ। এটা হচ্ছে কি একটা ওয়েবসাইটের নাম, এটা আমাদের না, বাট একজন পার্টনার হিসেবে আমরা রেখেছি, আমিও গণিতযজ্ঞের সাথেও ইনভলভ। তো ওইখানে ওরা অনলাইনেও দিতে পারবে বা ইন পার্সনে এসে তারা দিতে পারবে। এটা গেল আঞ্চলিক। এখান থেকে আমরা মোটামুটি 200 জনের মতো স্টুডেন্টকে বাছাই করে ওদেরকে জাতীয় পর্যায়ে ডাকি, ন্যাশনাল রাউন্ড, যেটা ঢাকায় হয় সাধারণত, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে এটা হোস্ট করে। এরপর সেখান থেকে তারা যখন পরীক্ষাটা দেয়, আমাদের আবার 2টা ক্যাটাগরিতে আমরা ভাগ করে রাখি, একটা হচ্ছে জুনিয়র ক্যাটাগরি, একটা সিনিয়র ক্যাটাগরি। জুনিয়র ক্যাটাগরি মোটামুটি ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত সাধারণত, আর ক্লাস 10 থেকে ক্লাস 12 বা যারা হচ্ছে কি এই বছর এইচএসসি দিয়েছে আর কি, মানে তো 2024 সালে যারা এইচএসসি দিয়েছে তারা 2024 সালের পরীক্ষা দিতে পারবে আপ টু দ্যাট। এরপর ন্যাশনাল রাউন্ডে পরীক্ষার পরে আমরা পার ক্যাটাগরি থেকে 20 থেকে 30 জন সিলেক্ট করি ফর দ্য ন্যাশনাল ট্রেনিং ক্যাম্পের মধ্যে আমরা অনলাইনে তাদেরকে ট্রেন করাই। ওদের তো মোটামুটি নিজেরা বই টই পড়ে প্র্যাকটিস করে সেলফ লার্নিং করে তারা অনেক কিছু শিখেছে। এখন তাদেরকে একটা স্ট্রাকচারের মধ্যে দাঁড় করাতে হবে, তাদের প্রবলেম সলভিংটা আর একটু শার্পেন করতে হবে। যারা পাস্টে হচ্ছে কি অলরেডি আইওএ দিয়ে এসেছে বা এক্সপিরিয়েন্স আছে যাদের, তাদেরকে দিয়ে আমরা ট্রেন আপটা করাই, সেটা অনলাইন ক্লাসের মাধ্যমে বা ফিজিক্যাল অফলাইন ক্লাসের মাধ্যমে। আফটার দ্যাট একটা মান্থ অর 1.5 months ট্রেনিংয়ের পর তাদের একটা টিম সিলেকশন টেস্ট হয়। এটা সাধারণত অনেক কঠিন হয়, মোটামুটি ইন্টারন্যাশনাল লেভেলে যেসব প্রশ্নটা থাকে ওইটার লেভেলে আমরা করার চেষ্টা করি। সেটা কি শুধু ওই ম্যাথমেটিক্যালি টাইপেরই কোশ্চেন থাকে, বিজ্ঞান নিয়ে, নাকি বাইরের কোনো কোশ্চেন, নাকি এটা রিলেটেডই শুধু কোশ্চেন থাকে? আমাদের কোয়েশ্চেন থাকে 3 রকম বলতে পারেন। একটা ম্যাথমেটিক্যাল, আর একটা এই ম্যাথমেটিক্যালের মধ্যে কিছুটা থিওরি থাকে, একদম অল্প করে থিওরি থাকে কিন্তু বেশিরভাগই ম্যাথমেটিক্যাল। আর একটা অবজারভেশন, মানে চোখে যে তারা দেখছি সেই তারাগুলা কি আমি দেখে আইডেন্টিফাই করতে পারি কিনা, আমি কি টেলিস্কোপ ইউজ করতে জানি কিনা বা টেলিস্কোপের বিভিন্ন পার্টসগুলো সম্পর্কে জানি কিনা। এরপর আমি কি দেখে বলতে পারবো যে একটা তারা নাকি একটা গ্রহ। এর ফাইনালি আরেকটা পার্ট হচ্ছে গিয়ে আমাদের পরিসংখ্যানের মতো অনেকটা। সো পরিসংখ্যান আমাদেরকে কিছু ওদের স্টুডেন্টদেরকে ডেটা দিয়ে রাখি, ডেটার উপর বেস করে তারা রিয়েল লাইফ জিনিস অ্যানালাইজ করে বের করার চেষ্টা করে। আচ্ছা, সো পরীক্ষাগুলো কি লিখিত হয়, মৌখিক হয়, নাকি অনলাইনে? আমরা প্রায় সময় হচ্ছে কি লিখিতই হচ্ছে কি নিই, অফলাইন ইন পার্সনে তাদের লিখিত একটা পরীক্ষা নিই। কিছু স্পেশাল কেসে যখন হচ্ছে কি আমরা পরীক্ষাটা ইন পার্সন নিতে পারি না, আমাদের তো রেজিস্ট্রেশন একটা ডেডলাইন থাকে, ইন্টারন্যাশনাল পাঠানোর জন্য একটা ডেডলাইন থাকে, তখন আমরা অনলাইনেই হচ্ছে কি এক্সামটা নিয়ে ফেলি। বাট অনলাইন এক্সামের পাশাপাশি আমরা ওদের থেকে কিন্তু রেগুলারলি হোমওয়ার্ক নিই, যে এটা হচ্ছে ওদের রেগুলার একটা কনসিস্টেন্ট থাকতে হবে। জাস্ট একটা পরীক্ষাতে ভালো করলেই হবে না, রেগুলার হোমওয়ার্ক আপডেট, আচ্ছা, আপ টু ডেট থেকে তাদেরকে প্রমাণ করতে হবে যে আমি আসলে যে কোনো সময়ে প্রস্তুত। আচ্ছা, আরেকটি বিষয় যেটি বলছিলেন যে তারা দেখে যেন বুঝতে পারে আসলে এটা তারা নাকি গ্রহ, তো সেটি আসলে জাজ করার জন্য কিন্তু কিছু যন্ত্রের প্রয়োজন হয়, রাইট? বা কিছু ইনস্ট্রুমেন্ট দরকার হয় যে আসলে সেটি সে কিভাবে গবেষণা করবে বা কিভাবে বুঝতে পারবে, এরকম কোনো? এটা কিন্তু একটা মজার প্রশ্ন আসলে। একটা পয়েন্ট, একটা ডট, এটা দেখে বোঝা এটা কি তারা নাকি এটা গ্রহ, এর জন্য কিন্তু স্পেশাল কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না। আচ্ছা, যেটা আমরা সবাই মনে করি। ইভেন অনেক আগেকার কথা, মানে ইভেন 600 BC বা ওই সময়ে, তখনও কিন্তু ইজিপশিয়ান বা চাইনিজ তারা কিন্তু আকাশে দেখেই বলতে পারতো কোনটা তারা কোনটা গ্রহ। তখন কিন্তু কোনো টেলিস্কোপ ছিল না বা কোনো স্যাটেলাইট ছিল না। তো স্টুডেন্টদেরকে কিন্তু আমরা ওইভাবে ট্রেন করি, তুমি আকাশের মধ্যে দেখো বা একটা কাগজের মধ্যে দেখে মাত্র যাতে তুমি বলতে পারো এটা গ্রহ, এটা তারা। এখানে যদি কোনো তারা মিসিং থাকে দেখে মাত্র যাতে বলতে পারে যে এখানে একটা তারা থাকার কথা কিন্তু এটা নেই। এর জন্য অনেকগুলো ট্রিক্স আছে। এই ট্রিক্সগুলো হচ্ছে কি আমরা ওদেরকে আস্তে আস্তে শিখিয়ে দিই, ওরা এইভাবে আস্তে আস্তে তারাগুলোর সাথে পরিচিত হতে থাকে। আচ্ছা, এখানে যারা আসলে সফল হন, পরীক্ষা দেওয়ার পর যারা উত্তীর্ণ করেন, ভালো রেজাল্ট করেন, তাদের আসলে ভবিষ্যৎটা কি হয়? তাদের ভবিষ্যৎ এটা অনেকভাবেই তারা যেতে পারে। এখন আমরা তো অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে মেইনলি অলিম্পিয়াডে করি। তারা চাইলে অ্যাস্ট্রোনমিতেই আবার পার্সিউ করতে পারে আরও, অথবা তারা ফিজিক্স বা ইঞ্জিনিয়ারিংয়েও পার্সিউ করতে পারে। এরকম অনেক এক্সাম্পল আছে, যেমন আমাদের যে অ্যালামনাই যারা ইন্টারন্যাশনাল গিয়েছিল এর আগে, তাদের অনেকে আছে ক্যানাডার ওয়াটারলুতে পড়ে, না হয় ইউএসএতে কোলগেট ইউনিভার্সিটি, ইভেন প্রিন্সটন ইউনিভার্সিটি, এসব অনেক জায়গায় পড়ে। প্লাস তারা হচ্ছে কি ইভেন রিসার্চ পেপারও বের করেছে অ্যাস্ট্রোনমির উপরে,
যেটা Q1 জার্নাল অনেক অনেক হচ্ছে কি উচ্চমাপের জার্নালে সেগুলো প্রকাশ হয়েছে। অ্যান্ড দেশের ভিতরেও কিন্তু অনেকে কাজ করছে, যেমন আমি নিজে হচ্ছে ইন্টারন্যাশনালে গিয়েছিলাম, অ্যান্ড আমি এখন বুয়েটে পড়ি, অ্যান্ড বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতেও পড়ে আমাদের একজন টিম লিডার ফাহিম ভাই। তারপর চিরাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতেও পড়ালেখা করছে, ইভেন ঢাকা ভার্সিটি IBA-তেও অনেকে পড়ালেখা করছে। তো অ্যাস্ট্রোনমি করে যে খালি অ্যাস্ট্রোনমি নিয়েই পড়বে সবাই তেমনও কোনো কথা নেই, চাইলে ফিজিক্স নিয়ে বা ইঞ্জিনিয়ারিং নিয়ে, ইভেন হচ্ছে কি ম্যানেজমেন্ট নিয়েও কিন্তু অনেকে পড়ালেখা করে। তারা বাকিদের থেকে একটু এগিয়ে থাকে রিগার্ডিং প্রবলেম সলভিং অর অ্যানালাইটিক্যাল স্কিলস। আচ্ছা, এমন তো অনেকে আছেন যারা সফল হয়েছেন, তাদের মধ্যে আসলে যারা এখন খুব ভালো করছেন তাদের কি একটু গল্পটা শেয়ার করতে পারবেন আমাদের সাথে? হ্যাঁ, আমার হচ্ছে গিয়ে একজন ক্লোজ জুনিয়র আছে যার কথা বলতে পারবো, পল্লব পল। ও যদিও IAO-তে যায়নি, ও IAO-তে গিয়েছে। আমার খুবই ক্লোজ জুনিয়র, আমরা একসাথে বাসে করে স্কুলে যেতাম, ইভেন সে মাঝে মধ্যে আমার বাসায় আসতো, বাসায় এসে আমার কাছে পড়তো অ্যাস্ট্রোনমি। তো ওকে অনেকবার ট্রেনিং করার পর ফাইনালি ও প্রথম IAO-তে বাংলাদেশ থেকে ব্রোঞ্জ মেডেল পাই। এরপর ফাইনালি আমি ওকে একটা রেকমেন্ডেশন এটাও লিখে দিই, অনেক জায়গায় সে অনেক পার্টিসিপেশন করে। ইভেন হচ্ছে কি আমার এরকম আরও বেশ কয়েকজন জুনিয়র আছে যারা দেশের জন্য হচ্ছে এনভায়রনমেন্ট থেকে বা হচ্ছে কি অ্যাস্ট্রোনমি সাইড থেকে অনেকগুলা ক্লাব খুলেছে, বাচ্চাদের সাথে তারা কাজ করে। তো পল্লবও এরকম একজন, সে এখন ফাইনালি USA রাইস ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে CSE অ্যান্ড অ্যাস্ট্রোনমি নিয়ে। আচ্ছা, BDOA এর সাথে কিভাবে জড়িত হওয়া বা এটিকে আসলে সমর্থন করা যায় কিভাবে? এটা সমর্থন করার অনেকগুলো উপায় আছে। আমাদের সাথে যে কেউ আমাদের ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারে বা আমাদেরকে ইমেল করতে পারে, তারা আগ্রহ প্রকাশ করতে পারে যে আমার সাথে কাজ করতে চাই, ইদার অ্যাজ ম্যানেজমেন্ট অর অ্যাজ অ্যান একাডেমিক মেম্বার। অনেক কাজে হচ্ছে কি আমাদের করা লাগে, জীবনে আমাদের অনেক সময় ভেন্যু লাগে, তো ভেন্যু পাওয়ার জন্য আমাদের মানুষ খুঁজে বের করতে হয়, বা এক্সামে ইনভিজিলেশনের জন্য হচ্ছে কি আমাদের মানুষ খুঁজে বের করতে হয়, খাতা কাটার জন্য হচ্ছে কি মানুষ খুঁজে বের করতে হয়। তো তারা এসব কাজেও কিন্তু আগ্রহ প্রকাশ করতে পারে। অলসো আমরা কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল পাঠানোর জন্য একটা খরচ আছে, বা এত কিছু যে করছি আমাদের কিন্তু অনেক বড় সড়ো একটা খরচ আছে। আপাতত আমরা ছোটোখাটো ডোনেশন পাই ফ্রম পিপল, অ্যান্ড IUBO হচ্ছে কি আমাদেরকে সাপোর্ট করে মাঝে মধ্যে, তারা ন্যাশনাল প্রোগ্রামটা হোস্ট করে বা ঢাকা রিজিওনাল প্রোগ্রামটা হোস্ট করে। বাট আমাদের তাও মোটামুটি একটা গ্যাপ থেকে যায়, যেই গ্যাপটা ধরেন যদি ইন্টারন্যাশনাল যখন স্টুডেন্টদেরকে যেতে হয়, জুনিয়র IOA বা হচ্ছে গিয়ে সিনিয়রদের IOA, সেই এয়ারফেয়ারের টিকিটটা বা রেজিস্ট্রেশন টিকিটটা মাঝে মধ্যে স্টুডেন্টদেরকে বের করতে হয়। ওদের জন্য এটা ডেফিনেটলি একটু কষ্টকর জিনিস। ইভেন টিম লিডারদের থেকেও কিন্তু নিজের পকেট থেকেই টাকা খরচ করে যেতে হয়। সো এই পার্টটা যদি হচ্ছে কি আমরা কোনো স্পন্সর পেতাম, তারা হচ্ছে যদি আমাদের যাওয়া আসার ফেয়ারটা বা রেজিস্ট্রেশন ফেয়ারটা যদি খরচের জিনিসটা দিত, তখন আমরা আরও স্টুডেন্টকে হচ্ছে কি আগ্রহ করাতে পারতাম যে দেখো আরও অনেক বড় একটা আয়োজন আছে, তোমার জন্য অনেক সুযোগ সুবিধা আছে, এত কিছু চিন্তা করতে হবে না, তোমরা খালি আসো, পরীক্ষা দাও, আনন্দ করো। তো এইভাবেও যদি সাপোর্টটা পাই আমরা, তাহলে আমরা আরও অনেক মানুষকে রিচ করতে পারবো। আচ্ছা, এই পুরো প্রক্রিয়াটা আসলে কত বছরের জন্য? এই পুরো প্রক্রিয়ার আসলে আমাদের অনেক দূরদর্শিতা, অনেক বছর ধরে কন্টিনিউ করার ইচ্ছা আছে। এটা তো আমরা শুরু করেছিলাম 2018 সালে, আমাদের এটা শেষ করার কোনো ইচ্ছা নেই। যতদিন হচ্ছে গিয়ে মানুষের বিজ্ঞানের প্রতি আগ্রহ থাকবে, অ্যাস্ট্রোনমির প্রতি আগ্রহ থাকবে, ততদিন হচ্ছে কি এটা কন্টিনিউ করব। আমি হয়তো থাকবো না, আমি তো গ্র্যাজুয়েট করব, নিজের চাকরিতে জয়েন করব। তো এখন হচ্ছে গিয়ে আমি জুনিয়রদেরকে ট্রেন আপ করছি যাতে আমার পজিশনে তারা আসে, তারা হচ্ছে কি এটাকে ক্যারি আউট করবে, তারা তাদের জুনিয়রদেরকে এটা ক্যারি আউট করতে বলবে। সো এটা চলতে থাকবে, যতদিন হচ্ছে গিয়ে মানুষের আগ্রহ থাকবে ততদিন পর্যন্ত ভিডিওয়ে চলতে থাকবে। আচ্ছা, এবার একটু জানতে চাই আসলে আপনার এই জায়গাটাতে এত আগ্রহটা কিভাবে এসেছিল? আমার আসলে প্রবলেম সলভিংয়ের প্রতি অনেক আগ্রহ ছোটোবেলা থেকেই। তো ক্লাস 4-এ থাকতে আমার একজন ম্যাথ টিচার বলেছিল, অর্ণব তুমি কি ম্যাথ অলিম্পিয়াডে দিতে চাও? আমি বলছি হ্যাঁ, ম্যাথের প্রতি আমার অনেক আগ্রহ, পরীক্ষা দিয়েই দেখি। তো ওই থেকে আমার অলিম্পিয়াডে যাত্রা। ফাইনালি হচ্ছে কি একজন থেকে জানতে পেরেছি যে ক্লাস 9-এ যখন উঠি আমি, অ্যাস্ট্রো অলিম্পিয়াড বলে একটা জিনিস আছে। তো অ্যাস্ট্রোনমি, তারপর হচ্ছে গিয়ে মহাকাশের নিয়ে আমার অনেক বেশি আগ্রহ। আমি ফেসবুকে যাই, দেখি ওদের একটা প্রিপারেশন গাইডলাইন আছে, তাড়াতাড়ি বইগুলো ডাউনলোড করে আমি পড়ালেখা করা শুরু করে দিই, পরীক্ষা দিই, অ্যান্ড প্রথম রাউন্ডেই আমি টিকে যাই। আস্তে আস্তে আমি সেকেন্ড রাউন্ডেও টিকি,
অ্যান্ড ফাইনালি 2018 সালে যখন আমি কলেজে পড়তাম তখন হচ্ছে কি আমি ইন্টারন্যাশনাল টিমের জন্য যে সিলেকশন টেস্ট ওইটা অনেক কঠিন একটা পরীক্ষা ছিল, আমি ওইটা পরীক্ষা দিই, বাইরে বের হয়ে চিন্তা করছিলাম টিকবো কি না। 3-4 দিন অপেক্ষা করেছে, ফাইনালি বলেছে যে তুমি জুনিয়র মোস্ট হিসেবে আমাদের হচ্ছে প্রথম অ্যাস্ট্রো অলিম্পিয়াডে বিডিওএ থেকে, সেটা প্রথমবার বিডিওএ অর্গানাইজ হয়েছিল 2018 সালে। তো তখন বললো 5 জনের মধ্যে তুমি একজন যে হচ্ছে কি আমাদের সাথে জয়েন করবে চায়নাতে। সো সেই থেকে হচ্ছে কি অ্যাজ আ স্টুডেন্ট আমি সবার আগে বিডিওতে জয়েন করি অ্যান্ড চায়নাতে যাই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড ফিজিক্সে। সো ওইখান থেকে শুরু। এরপর আমি 2019 সালে আমার এইচএসসি তারপর অ্যাডমিশনের জন্য একটু সময় নিয়েছিলাম। 2020 থেকে আমি আবার কন্টিনিউ করি, তখন তো আমি আর স্টুডেন্ট না, তখন আমি বলেছিলাম আমি এখন একজন একাডেমিক মেম্বার হতে চাই, আমি পরীক্ষার প্রশ্ন বানাতে চাই বা হচ্ছে কি গ্রেডিংয়ে হেল্প করতে চাই। প্রথম বছরে আমাকে কোনো প্রশ্ন বানাতে দেয়নি, কিন্তু আমি অনলাইনে ক্লাস নিয়েছিলাম ওদেরকে ট্রেনিং করাই। এরকম করে করে এখন 2024 আসলো, আমি এখন আর ক্লাস খুব একটা নিই না, বাট আমার জুনিয়ররা এখন একাডেমিক কোঅর্ডিনেটর। কেমনে দিন আস্তে আস্তে আমি এখন দেখি যে একদম সব কিছুই মোটামুটি হ্যান্ডেল করি, বা জুনিয়রদেরকে নতুন অ্যাপয়েন্ট করি, নতুন হচ্ছে কি ওদেরকে কাজগুলো বুঝিয়ে দিই। আগে আমাকে কাজগুলো বুঝিয়ে দিত, বলতো যে অর্ণব তুমি এইটা করো সেটা করো। এখন আমি বড় হয়ে মানুষজনকে বলি যে তোমরা এটা এইভাবে গুছাও, বা অ্যাডভাইসের জন্য আমাকে আসে। সো একদম ছোটোবেলা থেকেই কিন্তু আমার মোটামুটি জার্নিটা অ্যাজ এ স্টুডেন্ট অ্যান্ড নাও অ্যাজ এ মেন্টর অ্যান্ড আফটার দ্যাট অ্যাজ অ্যান অ্যাডভাইজার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আশা করছি দর্শকদের ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ। দর্শক, আমার এই সুন্দর ড্রেসটি স্পন্সর বাই আনজারা। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে কিন্তু আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।